ইলিশ বিরিয়ানি, চিকেন কষা। বেগুন ইলিশটা তাদের জন্য যারা মাটন খাবেন না তাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি সুন্দরবনের ইলিশ উৎসব যে 2 রাত এবং 3 দিনকে মিলিয়ে হয়ে থাকে। তাতে আপনারা এই ইলিশ উৎসব অ্যাটেন্ড করার জন্য আপনারা কিভাবে করে প্রথমত এই সুন্দরবনে আসবেন, কোন ট্যুর এজেন্সির সঙ্গেই বা এই ট্যুরটি করা উচিত, এবং সঙ্গে তাদের কি এই ট্যুর প্যাকেজের রেট রয়েছে, এবং এই ট্যুর প্যাকেজের মধ্যে তারা আপনাদের কি কি খাবার দাবার প্রোভাইড করবে। সঙ্গে রয়েছে যে তাদের এই রেটের সঙ্গে আপনাদের কি কি সাইট সিন ওনারা করিয়ে দেখাবেন। তো সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু আমি তুলে ধরেছি। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখুন, তবে আপনারা কিন্তু সবটাই কিন্তু জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি যেহেতু মালদা থেকে সুন্দরবন গিয়েছিলাম, যার জন্য আমি মালদা থেকে গৌড় এক্সপ্রেসে করে প্রথমত আমি চলে গেছিলাম শিয়ালদা স্টেশন অবধি। তারপর শিয়ালদার সাউথ সেকশন থেকে আমি ট্রেন ধরে নিয়েছিলাম ক্যানিং এর উদ্দেশ্যে। এই যে দেখুন একবারে ঠিক 7:42 আর একদম ঠিক রাইট টাইমে কিন্তু এই শিয়ালদা স্টেশন কিন্তু ছেড়ে বেরোচ্ছে আমাদের ট্রেন। শিয়ালদা থেকে 7:42 ট্রেনটি কিন্তু ক্যানিং যাওয়ার জন্য উপযুক্ত ট্রেন। ঘড়িতে দেখুন এখন 8:56 আর এই চলে এসেছি ক্যানিং স্টেশন। চলুন এখন আমি যে ট্রাভেলের সঙ্গে যাব, দেখা যাক কোথায় ওনার অফিস রয়েছে। এই স্টেশন থেকে বাইরে বেরোনোর পরে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই ধরনের অনেকগুলো ট্যুর এজেন্সির অফিস আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো এনাদের ডিটেল আমি কিন্তু স্ক্রিনে কিন্তু শেয়ার করে দিলাম, চাইলে আপনারা এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যেতে পারেন, না হলে আপনারা গুগল থেকে ভালো করে ট্যুর এজেন্সির রিভিউ দেখে নিয়ে তবেই আপনারা কিন্তু ট্যুর এজেন্সিকে বুক করবেন, তারপরে আপনারা কিন্তু যাবেন। এনাদের ট্যুর প্যাকেজ 3000 থেকে শুরু করে 4500 টাকার মধ্যে কিন্তু হয়ে থাকে। যেহেতু বার্গেনিংয়ের জায়গা থাকে, তাই আমি বলবো যে বুকিং করার সময় অবশ্যই আপনারা কিন্তু বার্গেনিং করে নিয়ে কিন্তু বুক করবেন। ঘড়িতে 9:19 আর ক্যানিং থেকেই কিন্তু এই ট্যুর প্যাকেজ কিন্তু স্টার্ট হলো। আপনারা যেদিন যাবেন, যাওয়ার দিন আপনাদের কিন্তু ক্যানিং স্টেশন থেকে রিসিভ করে পুরো সোনাখালী ঘাট অবধি নিয়ে যাওয়া হবে। আবার যেদিন আপনারা রিটার্ন আসবেন সেদিন আবার আপনাদের ক্যানিং স্টেশনেই কিন্তু ড্রপ করবে। এই থাকে হচ্ছে ট্যুর প্যাকেজ। যথারীতি আমাকেও কিন্তু রিসিভ করিয়ে নিয়ে যাচ্ছে এখন সোনাখালী ঘাটে। তাছাড়া পার্সোনাল গাড়ি নিয়ে আসলে সেই গাড়িও কিন্তু এখানে রাখার ব্যবস্থা রয়েছে। আপনারা মনে করলে ওই সামনে ওই দিকটায় কিন্তু গাড়ি পার্কিং এর কিন্তু জায়গা রয়েছে। আপনারা যখন মঙ্গলবার কিংবা শুক্রবারের দিন এই সোনাখালী ঘাটে আসবেন, তখন আপনারা কিন্তু এরকমই সাজানো গুছানো লঞ্চকে কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখবেন। লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে দেখুন এরকম ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর লঞ্চ কিন্তু এখনো ছাড়েনি, এখনো কিন্তু ঘাটেই রয়েছে। ঠিক আছে, ওঠা মাত্র এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ব্রেকফাস্ট এরকম দিয়ে দিয়েছে আলুর দম, আর সঙ্গে হচ্ছে ফুলকো লুচি, যদিও বা ছিল, লুচিগুলো এখন বসে গেছে। আর হচ্ছে একটা করে রসগোল্লা। লঞ্চ কিন্তু এখনো ছাড়লো না, চাও কিন্তু চলে আসলো। জানি না আর কতক্ষণ ওয়েট করতে হবে। আর ঘড়িতে এখন দেখুন কটা বাজে, প্রায় 10:36। লঞ্চ কিন্তু এখনো কিন্তু ছাড়েনি। খাবার তো একটার পর একটা চলেই আসছে। অবশেষে বেরোলো। ঠিক আছে, এ দেখুন এই জাস্ট বেরোলাম ঘাট থেকে। এমবি নিউ বাবা ভোলেনাথ। আমরা এখন বাসন্তী ব্রিজ ক্রস করছি। দেখুন মাথার উপর দিয়ে বাসন্তী ব্রিজ, আর আমরা ঠিক তলাটা দিয়ে যাচ্ছি। এই বাসন্তী ব্রিজটি গোমতী নদীর উপর কিন্তু অবস্থিত। ঠিক আছে, যা আমরা এইমাত্র পেরিয়ে আসলাম। এই হচ্ছে আমুদি মাছ ভাজা, একদম গরম গরম, বুঝতেই পারছেন কেমন ধোঁয়া বেরোচ্ছে। ঠিক আছে, এই দেখুন সার্ভ করে গেল আমুদি মাছ ভাজা। আমি যেহেতু আমুদি মাছ ভাজা খেলাম না, তাই আমাকে কিন্তু এরকম ফ্রেঞ্চ ফ্রাই টাইপের কিন্তু বানিয়ে দিয়েছে দেখুন। আর আমি কিন্তু এখন এটাই কিন্তু খেয়ে নেবো। এটা কিন্তু পিওর ভেজ। একটার পর একটা করে কিন্তু চলেই আসছে। লঞ্চ কিন্তু এসে ল্যান্ড করলো বলতে পারেন। ঠিক আছে, কোথায়? গোসাবা ঘাটে। আর এইখান থেকে আমরা দুটো জিনিস এখন আমরা দেখে নিব। একটা হচ্ছে হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো, গোসাবা, সাউথ 24 পরগনা। আর এই রয়েছে গেট। আর এখানকার এন্ট্রি ফি রয়েছে দেখুন 5 টাকা করে। তো চলুন আগে ভেতরে গিয়ে প্রবেশ করা যাক। চলুন ভেতরে কি আছে সবটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভেতরে প্রবেশ করে এই হচ্ছে ভেতরের ভিউ। চলুন এবার আপনাদের কাছে থেকে গিয়ে একবার বাংলোটা গিয়ে দেখাই। বাংলোর মধ্যে কি রয়েছে না রয়েছে, কতটা কি দেখাতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বেগুন বাংলো।
আর ওইখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু স্ট্যাচুও রয়েছে, সঙ্গে হ্যামিল্টন সাহেবেরও কিন্তু স্ট্যাচু রয়েছে। ওটা পরে দেখছি, কাছে থেকে গিয়ে আপনাদের দেখাবো। আগে প্রথমত চলুন বাংলোটাকে দেখে নিই। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছিলেন, ঠিক আছে। এটা কিন্তু একবারে বাংলোর পাশে কিন্তু লেখা রয়েছে, এই দেখুন। আর এই হচ্ছে বাংলো। চলুন এবার বাংলোতে কী কী রয়েছে আপনাদেরকে দেখাবো। আসলে তুই পারিস না। বাংলোর চারিদিকটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে জানি না এর মধ্যে কিছু আছে কিনা আর দেখা যাবে কিনা। সব দিকটা অন্ধকার রয়েছে, ভেতরটা টোটালটাই খালি। পুরোটাই কিন্তু কাঠের বানানো রয়েছে, দেখুন পুরোটাই কিন্তু কাঠের। এই দেখুন পুরো বাংলোটাই কিন্তু কাঠের বানানো রয়েছে। চারিদিক মিলে আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। আশেপাশে কিন্তু বাড়িও কিন্তু রয়েছে, দেখুন। এখানে বড় ধরনের একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু স্ট্যাচু বানানো রয়েছে, এই দেখুন। এটা কিন্তু বেশ বড়, আর এটি একবারে জাস্ট বাংলোর কিন্তু পাশেই রয়েছে। এই দেখুন বাংলো, আর বাংলোর পাশেই রয়েছে স্ট্যাচু। এখানে আরও দুটি স্ট্যাচু ওই দিকটায় রয়েছে, একটি রবীন্দ্রনাথ ঠাকুরের, দ্বিতীয়টি হ্যামিল্টন সাহেবের। দেখুন ওটা হচ্ছে এন্ট্রি গেট, আর এন্ট্রি গেটের পাশে রয়েছে বেকন বাংলো। ওইখানে স্ট্যাচুটি বানানো রয়েছে। এখানে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো রয়েছে, ঠিক আছে। আর এই সামনে এখানে একটি পুকুরের মতন করা রয়েছে, জানি না কি। আর যেহেতু সুন্দরবন এলাকা বলে দেখুন এখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগারেরও কিন্তু স্ট্যাচু বানানো রয়েছে। আর এটি একটি কিন্তু পুকুরের মতন কিন্তু করা রয়েছে, দেখুন। এই যে এখন ম্যাক্সিমাম চলুন আর কি আছে আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর মেন গেটের বাইরে দেখুন ওদিকটাতে কিছু আদিবাসী নৃত্যর কিন্তু কিছু স্ট্যাচু বানানো রয়েছে। এখানে বাচ্চারা কিন্তু খেলতে পারবে সেরকম টাইপের, দেখুন একটা স্লিপারিও বানানো রয়েছে। আর এখানে কিন্তু গৌতম বুদ্ধের একটি বড় ধরনের একটি স্ট্যাচু বানানো রয়েছে। তো দেখা হয়ে গেল বেকন বাংলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যামিল্টন সাহেবের বাংলো, চলুন আপনাদের কাছে থেকে গিয়ে একবার দেখাবো বাংলোর মধ্যে কী রয়েছে। তবে দেখে তো মনে হচ্ছে বাংলো বোধহয় বন্ধ রয়েছে, ঠিক আছে। তো এই স্পটটিতে আসার পরে দুটো ওনারা কিন্তু দেখাচ্ছেন ঘুরিয়ে। টিকিট তো যাই হোক নিজেকে কেটেই নিতে হলো। আপনার বেকন বাংলোতে 5 টাকা দিয়ে টিকিট করলাম। আর এইখানে তো এটা তো বন্ধই রয়েছে, এখানে তো কোনো টিকিটের কোনো ব্যাপারই নেই। এইটা নাকি বলে হ্যামিল্টন সাহেবের বাংলো, ঠিক আছে। আসতে গেলে আপনারা এটাও কিন্তু দেখে নেবেন। আজকে জানি না বন্ধ রয়েছে নাকি সব দিন বন্ধ থাকে, তবে এটা কিন্তু এখন বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে, দেখুন। চলুন আপনাদেরকে আরেকটু কাছে থেকে গিয়েও দেখাচ্ছি। এটাই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। বাংলোটা দেখুন বন্ধ রয়েছে। চারিদিক মিলিয়ে আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বাংলোটি, এই হচ্ছে বাংলো, এটাই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। দেখুন টুরিস্টরা আসছে বাইরে থেকে, দেখে দেখে কিন্তু চলে যাচ্ছে। দেখা হয়ে গেল হ্যামিল্টন বাংলো, আর সঙ্গে হচ্ছে বেকন বাংলো। একই রকমভাবে লঞ্চে আবার চলে আসলাম। পুরের মেনুতে আজকে কি কি রেডি হয়েছে চলুন আপনারা একবার দেখায়। রান্না কিন্তু পুরো কমপ্লিট। আলু ভাজা, ঝুরু আলু ভাজা, আলু ভাজা, মাথা দিয়ে ডাল, আচ্ছা মাছের মাথা দিয়ে ডাল, মানে মাছের মুড়ি ঘন্ট বলতে পারে। বেগুন ইলিশ, আচ্ছা এটা রয়েছে বেগুন ইলিশ, দই ইলিশ, আচ্ছা এটা হয়েছে দই ইলিশ, ইলিশের মাথা দিয়ে একটা চচ্চড়ি, চাটনি, চাটনির মধ্যে দেখুন কাজুও কিন্তু ভাজছে, পাঁপড়, লঙ্কা তো রয়েছে সঙ্গে। তো এই হচ্ছে রান্না। রান্না কি কি হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম। আর দেখুন পাতে কি কি দেওয়া হয়েছে। এখানে দেখুন যেমন পুঁই শাক দেওয়া হয়েছে, একই রকমভাবে এখানে দেখুন এই দাদা পুঁই শাক খাবে না বলে এনাকে কিন্তু অ্যাডভান্স কিন্তু ইলিশ মাছ দিয়ে দিয়েছে। তবে আমি আজকে যেহেতু ভেজ, ওই জন্য আমার জন্য কিন্তু স্পেশাল সেরকম কিছু নেই। তবে দেখুন এখানে আমাকে পনির বানিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে হচ্ছে বেগুন ভাজা, ঠিক আছে। আমি যেহেতু ভেজ খাচ্ছি বলে আমাকে কিন্তু এটা কিন্তু দেওয়া হয়েছে। বাকি সমস্ত কিছু চাটনি, আলু ভাজা, প্রত্যেকটা জিনিস সেম, শুধুমাত্র আমাকে আলাদা করে পনির দেওয়া হয়েছে। যারা মাছ খাবে তাদের জন্য 2-3টে ইলিশ মাছের আইটেম রয়েছে। তো চাইলে আপনারা যদি মনে করেন যে এসে নিয়ে এখানে ভেজ খাবেন, তো ওনাদেরকে একটু আগে থেকে বলে নেবেন, তবে কিন্তু আপনাদেরকে কিন্তু ভেজেরও কিন্তু ব্যবস্থা করে দেওয়া হবে। এটা বসার পরে দেখুন ওই রকম সামনে বাংলাদেশের ট্রলারও কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন প্রায় মোটামুটি সবাই প্রায় লঞ্চের মধ্যে এখন খাওয়া দাওয়া করছে। দেখুন কি করব,
দেখুন পাশ দিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছে। এ দেখুন খাবার কিন্তু পড়েই রয়েছে, ঠিক আছে। এখন এই ভিডিওগুলো করব নাকি খাবার খাবো নিজেকে কিন্তু কন্ট্রোল করে রাখতে হবে। জঙ্গল একবারই কিন্তু কাছে থেকে কিন্তু দেখা যাচ্ছে, আর জলটা দেখুন কতটা কাছে, দেখুন কতটা কাছে দিয়ে জল কিন্তু দেখা যাচ্ছে। সামনে থেকে গিয়েও কিন্তু আপনাদের ভিউটা দেখাই ঠিক কেমন সামনে থেকে ভিউটা দেখা যাচ্ছে। চলুন একদম লঞ্চের একবারে সামনে গিয়ে আপনাদের দেখাবো। তারপরে এরকম কিন্তু একটা কিন্তু পেয়ারাও কিন্তু দিয়ে গেল, ধীরে ধীরে চলছে, পেয়ারাটা খেতে থাকি আর কি। অবশেষে আমাদের লঞ্চ এসে এই পাখিরালয়ে দেখুন এখন এসে দাঁড়াচ্ছে। আমরা এখন এখানে দাঁড়াবো। আজকে এখানে কিন্তু রাত্রিবাস হবে সম্ভবত। উপরটাতে রয়েছে কোনো হোটেল কিংবা কোনো রিসর্ট, কী রয়েছে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন আপাতত গিয়ে আগে পাখিরালয়টা ঘুরে আসি, তারপরে কোন হোটেলে নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাই। ফেরিঘাট থেকে একটা জিনিস আমি যেটা খেয়াল করলাম, দেখুন এখানে কিন্তু ছোটো ছোটো নৌকাও কিন্তু যাচ্ছে। সম্ভবত এখানকার লোকাল লোকদের বোধহয় যাওয়া আসার জন্য বোধহয় এই ফেরিঘাটটিকে ব্যবহার করা হয়। আর এইরকম দেখুন লঞ্চগুলো এখানে কিন্তু দাঁড়িয়েছে, ঠিক আছে। একটা দেখালাম, এখানে একটা, দুটো, ওইখানে আমাদের ঠিক টোটাল 3টে। আর এই তো আপনাদের দেখালাম পাখিরালা ফেরিঘাট, পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার থেকে বানানো হয়েছে, ঠিক আছে। আর এইটা দিয়ে বোধহয় সম্ভবত আমরা যাব, ঠিক আছে। এখনও সমস্ত টুরিস্টরা এখনও নেমে উঠতে পারেনি, তো সবাই মিলে নামুক, তারপরে বোধহয় আমাদেরকে একসঙ্গে নিয়ে যাওয়া হবে। আর এই দেখুন আমাদের টুরিস্টরা এখন কিন্তু আমাদের বোট থেকে কিন্তু নামছে একে একে করে। তো আমাকেও কিন্তু লাগেজ নিয়ে নিতে হবে। এখন নিয়ে এসে পাখিরালয়ের এই হোটেলটিতে দেখুন, এই যে, আর ওইটা দিয়ে এন্ট্রান্স, ওটা দিয়ে আসলাম, প্রত্যেককে একে একে এখন ঢুকাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমার রুম, দেখুন এখানে যে এসি রয়েছে, এখানেও দুজন থাকা যাবে, এখানেও কিন্তু দুজন থাকা যাবে, ঠিক আছে। এই হচ্ছে রুমটা। আর বাথরুমটা একবার আপনাদের দেখাই, হচ্ছে বাথরুম, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, আর এখানে একটা মিরার আছে। এখানে কিন্তু গিজার নেই, ঠিক আছে। রুমের মধ্যে আজকে কিন্তু রাত্রিবাস হবে, ঠিক আছে। আর এই হোটেলের আরও নন এসি রুমগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে নন এসি রুম, নন এসি হিসাবে আছে, তারা কিন্তু এখানে থাকবে। দেখুন এখানে দুজন থাকতে পারবে, এই খাটগুলোতেও কিন্তু দুজন থাকতে পারবে। হ্যাঁ, এগুলো যা আছে মোটামুটি দুজনের জন্য ঠিক আছে, তিনজন কিন্তু থাকা যাবে না। এখানে একটি মিরার রয়েছে, একটা টেবিল দিয়ে রেখেছে, আর বাথরুম মোটামুটি একই। দুটোর মধ্যে যদি ডিফারেন্স বলা যায়, তার ডিফারেন্স বলতে শুধুমাত্র ধরে নেন এসি নন এসি এতটুকুই, বাকি ঠিকই আছে, ঝাঁ চকচকে। সন্ধ্যেবেলার দেখুন এরকম পকোড়া দিয়ে গেছে, এই যে পকোড়া, মানে এটা সম্ভবত বেগুনি রয়েছে। আর এই হচ্ছে কফি, এ হচ্ছে সন্ধ্যেবেলার টিফিন, ঠিক আছে। দুপুরের লাঞ্চ করানোর পরে তারপরে তো পেয়ারা দিয়েছিল, তারপরে হচ্ছে এই মানে পকোড়া আর হচ্ছে কফি দিয়ে গেল। চলুন খেয়ে রুমের মধ্যেই রয়েছে এখন। আর একটু বাদেই কিন্তু এই রুমের বাইরে দিয়ে হয়তো দেখা যাবে, ওই সামনে ওই জায়গাটাতে বোধহয় আজকে বাউল নাচ দেখাবে, বাউল নাচ হবে, তো সেটাও কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করব। রাতের মেনুতে দেখুন এরকম খাসির মাংস রয়েছে, সঙ্গে হচ্ছে এখানে কিন্তু বেগুন ইলিশ। আর এই বেগুন ইলিশটা তাদের জন্য যারা মাটন খাবে না তাদের জন্য। সঙ্গে রয়েছে কিন্তু ডাল আর ঝুরি ঝুরি আলু ভাজা, ঠিক আছে। আর ভাত তো রয়েছে সঙ্গে মেন কোর্সে, আর সঙ্গে রয়েছে আপনার স্যালাড। আর মাটনটার একবার কালার দেখুন, একবারে সেই কালারফুল হয়েছে। এরপরে প্রথম রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম, যেহেতু পরের দিন সকাল সকাল উঠতে হবে বলে। গুড মর্নিং ফ্রম সুন্দরবনে আজকে আমার দ্বিতীয় দিনে এখন তো আমি হোটেলেই রয়েছি, একদম পুরো ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, কিন্তু আমি হলেও তো সবাই তো হয়নি, যার ফলে সবার জন্য ওয়েট করা হচ্ছে। তো এবার ধরে নিন আমরা এখান থেকে আজকে কোথায় কোথায় যাব সবটা এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর আগের দিনের ভিডিও মানে গতকালকে আপনাদের যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তাতে আমি দেখিয়েছিলাম যে আমি ক্যানিং হয়ে কিভাবে করে সুন্দরবন আসলাম এবং সুন্দরবনের কি কি দেখেছিলাম, সেইটা কিন্তু আমি আগের ভিডিওতে তুলে ধরেছিলাম। আর এই ভিডিওতে আজকে তুলে ধরবো, আজকে বোধহয় সম্ভবত আমরা পঞ্চমুখীতে যাব, আরও বেশ কিছু জায়গা যাব, পাখিরালয়, আরও কোনো জায়গা যাব। কোথায় যাব কি যাব আমিও কিন্তু সঠিক জানি না। লঞ্চে উঠবো, ওইখানে গাইড বোধহয় থাকবেন, ওনাদের কাছ থেকে জানতে পারবো, সেটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো। ঠিক আছে, ফেরিঘাট। তো চলুন ফেরিঘাটে আগে যাওয়া যাক। পাখিরালয়ের এটি কিন্তু ফেরিঘাট, সবাই কিন্তু এই রাস্তা দিয়েই সচরাচর যায়। আর লোকাল লোকদের জন্য কিন্তু এখানে কিন্তু নৌকার ব্যবস্থা রয়েছে, যা আমি আপনাদের আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম। আর দেখুন এখানে লেখা রয়েছে পাখিরালা ফেরিঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তো চলুন, ট্রলার তো রেডি আছে, আপনাদের দেখালাম। ট্রলারে প্রথমত আগে উঠে বসি, ট্রলার তো না, লঞ্চ।
আপনাদের তো লঞ্চের ভেতরটা তো দিয়ে দেখানো হয়নি, তো চলুন লঞ্চের ভেতরে কি কি রয়েছে, কেমন কি অ্যাকোমোডেশন থাকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন আগে প্রথমত লোয়ার ডেকটা আপনাদের দেখায় যে লোয়ার ডেকে কীরকম টাইপের বেড কিংবা কীরকম টয়লেট বাথরুম থাকে সবটাই আগে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। চলুন, এই হচ্ছে লোয়ার ডেক। লোয়ার ডেকে এইরকম ধরনের কিন্তু বেড করা থাকে, চাইলে আপনারা এখানে কিন্তু রেস্ট করতে পারেন। এরকম ধরনের বেশ কিছু করা রয়েছে, দেখুন এদিকটা তো যেমন রয়েছে এদিকটা তো রয়েছে, আর একই রকমভাবে কিন্তু এরকম কিন্তু বেড কিন্তু করা রয়েছে। এই সমস্ত বেডগুলোতে আপনারা এসে কিন্তু রেস্ট নিতে পারেন। চলুন আপনাদের একবার টয়লেটটাও দেখায়। এই লোয়ার ডেকের মধ্যে কিন্তু টয়লেটও কিন্তু থাকে, ঠিক আছে, সেই টয়লেটটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এই দেখুন দুটো টয়লেট রয়েছে, একটা এই দিকটায় রয়েছে একটা এই দিকটায় রয়েছে। এটা ইন্ডিয়ান, ঠিক আছে। আর এইখানে কিন্তু কোমোড লাগানো রয়েছে, দেখুন এখানে হয়তো আপনারা স্নান করতে পারবেন না ঠিকই, তবে কিন্তু টয়লেট বাথরুম আপনারা কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এইটা সারাদিন কিন্তু ইউজ করা হচ্ছে, রাত্রেবেলা তো হোটেলে নিয়ে গিয়ে রাখা হবে আপনাদের, যেমন আমাদেরকে রাখা হচ্ছে। আর লঞ্চের চলুন একবার উপরটা আপনাদের দেখাই। লোয়ার ডেকের সঙ্গে সঙ্গে উপর ডেকে কী কী রয়েছে দেখুন, এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কেবিন, আর এটা হচ্ছে ড্রাইভার রুম, ঠিক আছে, মানে এখান থেকে অ্যাকচুয়ালি অপারেট করা হয়। আর এখানে ধরেন খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনাদের দেখাই। এখানে বেসিন রয়েছে, তবে আপনারা কিন্তু কোথাও বাইরে কিছু ফেলবেন না। দেখুন এখানে কিন্তু অনেক রকম, এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ডাস্টবিন করা রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে পুরো লঞ্চটা। মোটামুটি লোয়ার ডেক দেখালাম, এখানে আপার ডেকও কিন্তু দেখালাম, ঠিক আছে, সেটাও কিন্তু দেখায়। দেখুন এখানেও কিন্তু একটা কিন্তু এখন চলে এসেছি নিচের পোর্শনে, যেখানে অ্যাকচুয়ালি রান্নাবান্নাগুলো হচ্ছে এবং আজকের মেনুতে কি কি রয়েছে চলুন আজকে আমরা রাজুনির কাছ থেকে একবার শুনে নিই যে আজকে কি কি রান্না হচ্ছে। চলুন, আজকে কি কি রান্না হচ্ছে একবার বলুন। আজকের মেনু আছে ইলিশ পাতুরি, বাগদা চিংড়ি মালাইকারি, সঙ্গে ভাজা, একটা ভেজ পকোড়া আছে, এটা এখন বেলা 11টার সময় দেওয়া হবে, এরপরে দুপুরে লাঞ্চের খাবার দেওয়া হবে। এটা ইলিশ পাতুরি আছে, মাখা আছে, এটা এখনো প্যাকিং হয়নি, প্যাকিং হবে। তাহলে এটি ইলিশ পাতুরির রেডি হবে দুপুরের জন্য, তো এটা রেডি করে রাখা রয়েছে, এটা কিন্তু বানানো হবে, ঠিক আছে। একই রকমভাবে দেখুন এখানে চিংড়িও রয়েছে, হ্যাঁ আপনাদেরকে প্রতিটা মেনু আপনাদের বললাম। এবং এখানে বেশ কিছু রান্না কিন্তু, কচু শাক অলরেডি রান্না হয়ে গেছে, ডালও রান্না হয়ে গেছে, ওইদিকে দেখুন চাটনিও কিন্তু রান্না হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে দেখুন কতটা হাইজিন মেনটেন করে এনারা কিন্তু রান্না করছেন। ওয়েলকাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তো চলুন ভেতরে কি কি রয়েছে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। আপনি সিসি ক্যামেরায় নজরদারি, সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। চলুন, এই কচ্ছপটা সুন্দরবনে অনেক প্রজাতির কচ্ছপ আছে, 22 প্রজাতির কচ্ছপ আছে। এই প্রজাতির কচ্ছপটা সুন্দরবন থেকে ইন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। সজনেখালি হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় দিনের প্রথম স্পট, আর এইখান থেকে কিন্তু সারা দিনের জন্য কিন্তু গাইড ঘুরিয়ে দেখায়। এদিকে একটা এদিকে একটা, যা দেখে প্রচণ্ড ভয়ও লাগছে কিন্তু। আর চলুন এরপরে উপরে যাওয়া যাক। জলের মধ্যে ভালো করে লক্ষ্য করুন, দেখুন একটা কচ্ছপ আপনাদের দেখাচ্ছে, দেখুন সুন্দর লাগছে ভিউটা। জানি না আপনাদের কাছে ভিডিওতে পরিষ্কার আসছে কিনা। ওঠার জন্য এই রয়েছে রাস্তা, এদিক দিয়ে ওয়াচ টাওয়ারে ওঠা যায়। যদি আপনাদের টয়লেট বাথরুমের প্রয়োজন হয় তাহলে এখানে কিন্তু দেখুন জেন্টস এবং লেডিস দুই রকম কিন্তু এখানে বাথরুমের কিন্তু ব্যবস্থা রয়েছে। দেখুন কত কাছে থেকে কুমির দেখাচ্ছি আপনাদের। আপনারা সুন্দরী, যার নাম অনুসারে সুন্দরবন। এটা কিন্তু এত বড় সুন্দরী গাছ কিন্তু আমরা জঙ্গলের মধ্যে পাবো না। কারণটা কি, আমরা যতটা বে অফ বেঙ্গলের দিকে এগোবো, মানে হাই স্যালিনিটি ওয়াটার, লবণ জলের পরিমাণটা এতটা বেশি, এই লবণ জলটা সার্ভে করতে পারছে না। বাংলাদেশের জঙ্গলে বিশাল বিশাল সুন্দরী, পদ্মা ব্রহ্মপুত্র বাংলাদেশে মিশেছে, ফ্রেশ ওয়াটার সল্টি ওয়াটার মিশে বিশাল বিশাল সুন্দরী, তখন কিন্তু সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবন হয়ে গেছে। মানে ওরা যদি বুকিং করে যদি আসে, বিবিধি বা অনলাইনে বুকিং আছে, প্লাস ওটা মানে WBTDCL এ বুকিং করে, আমি যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম যে হলং বাংলো থেকে আমি ঘুরে এসেছিলাম, একই রকমভাবে এইরকম ধরনের বাংলোতেও কিন্তু আপনারা এসে কিন্তু থাকতে পারবেন। আর এটার লিঙ্ক আমি আপনাদেরকে কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো, থাকবেন, অসাধারণ একটা অভিজ্ঞতা হবে এটা আপনাদের সঙ্গে কিন্তু। আমি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, তো চলুন আগে প্রথমত লঞ্চে যাই, আর এরপরে কি কি দেখবো সেটা আপনাদের সঙ্গে কিন্তু একটার পর একটা কিন্তু শেয়ার করে যাব, ঠিক আছে। আর দেখুন এখানে লেখা রয়েছে সজনেখালি ইকো ট্যুরিজম কমপ্লেক্স। আমরা কিন্তু এর ভেতর থেকে বেরিয়ে আসলাম, আমাদের লঞ্চের দেখুন প্রত্যেকে কিন্তু একে একে কিন্তু বেরিয়ে আসছে, আর আমাদের লঞ্চ কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন বাবা ভোলানাথ। সুন্দরবনে বাঘ দেখা, টাইগার হিলে সূর্যোদয় দেখা একই ব্যাপার। সবার ভাগ্যে বাঘ জুটছে না, সবাই বাঘ দেখার জন্য আসে, কিন্তু সবাই অ্যাকচুয়ালি বাঘের সাথে যদি আমাদের টাইমিং হয় তখন আমরা বাঘ দেখব। কারণ এখানে আমরা দেখুন চিড়িয়াখানার মধ্যে, কিন্তু এখানে প্রত্যেকটা জীবজন্তু কিন্তু ন্যাচারাল ওয়াইল্ড লাইফ। মানে কি,
এখানে প্রাকৃতিক জীবজন্তু। অন্য অন্য জঙ্গলে কিন্তু ডাইল্যান্ড জঙ্গলের মধ্যে এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি হয়, মানে হাতির পিঠে কিংবা কার নিয়ে যাওয়া যায়, এটা জীবজন্তু দেখার পক্ষে পসিবিলিটি থাকে। এখানে কিন্তু সেই ক্ষেত্রেটা হয় না। এটা কিন্তু আমরা ল্যান্ড সাফারি হয় না, এখানে বোট সাফারি আর লঞ্চ সাফারি মানে ওয়াটার সাফারি, মানে আমরা জল দিয়ে দিয়ে যাব। তবে যে স্পটগুলো আছে অনলি স্পটগুলো আমরা নামবো। প্রত্যেকটা ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলে পুকুর আছে, যদি কখনো সে জল খেতে আসে তখনই দেখা হয়। আর যদি চ্যানেলের মধ্যে যাব কখন নদীটা সাঁতরে যাচ্ছে তখনই দেখা হয়। দেখা পাওয়ার সম্ভাবনাটা এইরকমই। আর বাঘ স্বভাবত চোর, পার আওয়ারে 4 থেকে 5 কিলোমিটার জঙ্গলের মধ্যে ঘুরছে, এক জায়গায় কিন্তু বসে থাকছে না। জঙ্গল থেকে হয়তো আমাদের দেখছে, আমরা হয়তো বাঘটাকে দেখতে পাবো না, এইরকমই হচ্ছে। আচ্ছা, ব্রেকফাস্টটা করে নিন। নানপুরি, কাবলি ছোলা দিয়ে চানা রয়েছে, মানে দুটো নানপুরির সঙ্গে যদি আপনারা মনে করেন আরও একটা এক্সট্রা নেবেন সেটাও কিন্তু দেওয়া হবে। দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল। তো এটা 84 প্রজাতির গাছপালা। আবার বলি, 84 প্রজাতির গাছপালা লবণ জলকে সার্ভাইভ করতে পারে বলে একে আমরা ম্যানগ্রোভ বলছি। আমরা যে জায়গাটা যাচ্ছি সব জায়গায় কিন্তু লবণ জল, আর এখানে প্রত্যেকটা জীবজন্তু কিন্তু লবণ জল খায়, অ্যাডাপ্টেড। কখনো কখনো মিষ্টি জলটা খেতে প্রত্যেকটা স্পটের সামনে, প্রত্যেকটা ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের পুকুর বানানো আছে, যেটাকে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক। রেন ওয়াটারটা হারভেস্টিং করা আছে, যে কোনো জীবজন্তু জল খেতে আসতে পারে। আর এখানে প্রত্যেকটা জীবজন্তু লবণ জলই খায়। তো এখানে বাঘ, হরিণ, বন শুয়োর, বন বিড়াল, মেছো বিড়াল, চিতা বিড়াল আর মনিটার লিজার্ড, যাকে আমরা রাজসাপ বলি, তারকেল সাপ বলি। আমাদের লোকালও আছে, যেটা গোসাপের একটা প্রজাতি, রাজসাপ। বাঘের খাওয়ার কিন্তু হরিণ, বন শুয়োর আর মনিটার লিজার্ড, যেটাকে গোসাপ। বাঘ কিন্তু অনেক সময় না সুন্দরবনে বড় বড় মাছ খেয়ে থাকতে পারে, আর কাঁকড়া খেয়েও থাকতে পারে। বাঘ অনেকদিন না খেয়েও থাকতে পারে। বাঘ থাকে কিন্তু ঘন জঙ্গলে, শিকার ধরে কিন্তু পরিষ্কার। এরা সাঁতারিতে যতটা পটু, মানুষ ধরা তার চেয়ে বেশি পটু। এক বছরে কিন্তু 40 থেকে 50 জন বাঘের পেটে চলে যাচ্ছে। আমাদের বাম সাইডে একটা অভয়ারণ্য, 362 বর্গ কিলোমিটার মাত্র ট্যুরিস্টের পারমিশন পাবো। 4264 বর্গ কিলোমিটার সব জায়গায় কিন্তু ট্যুরিস্টের পারমিশন নয়। এটা স্যাঞ্চুরি জোন, অভয়ারণ্য জোন, প্রত্যেকটা জঙ্গলে আছে। কোর এরিয়া, নিষিদ্ধ এরিয়া, সব জায়গায় কিন্তু কোর এরিয়া আছে। এবং বাফার এরিয়া, যেটা বাংলাদেশ সাইড, এখানে মাছ ধরা, কাঁকড়া ধরা প্লাস ট্যুরিস্টের। আর আমরা যে এরিয়া দিয়ে যাবো আপনাদের বাম সাইডে, এইটা অনলি ট্যুরিস্টের জন্য। এখানে মাছ ধরা, কাঁকড়া ধরা কোনো পারমিশন দেওয়া হয় না। চলে এসেছি আমাদের সেকেন্ড স্পটে। চলে এসেছি এখন আমরা আমাদের দ্বিতীয় স্পটে, সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের কাছে। ঠিক আছে, তো ওয়াচ টাওয়ার থেকে কি কি দেখা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। প্রত্যেকটা ওয়াচ টাওয়ারের সামনে কিন্তু একটা মিষ্টি জলের পুকুর, এবং সিসি ক্যামেরাটা একটা অ্যাক্টিভ আছে, ক্যামেরাটা সেট করা আছে, যেটা যখন কোনো জীবজন্তু আসে অটোমেটিক্যালি মুভ করছে, এবং সেন্সারে ঢুকলে ক্যামেরা ধরে কোনো ফরেস্ট ডিপার্টমেন্ট ওখানে কিন্তু ওরা দেখছে। এখানে আসার দরকার হয়েছে না, ওখানে কিন্তু কম্পিউটারে দেখে নিচ্ছে যে কখন কোন মুহূর্তে কোনটা, কখন বাঘ হাঁটছে, হরিণ আছে, ওখানে কিন্তু ফটোটা অটোমেটিক ধরা। বলি এটা পর্যবেক্ষক গ্রুপ। এই চ্যানেলটা জঙ্গলটা কেটে চ্যানেলগুলো বানানো হয়েছে। শুধু সুদর্ণখালি নয়, প্রত্যেকটা ওয়াচ টাওয়ার সামনে এই চ্যানেলগুলো বানানো। জঙ্গলটা, এটা জঙ্গল ছিল, জঙ্গলটা কেটে চ্যানেল বানিয়ে রেখেছে। কারণ এই চ্যানেলটা যখন ক্রস করবে, ওই ব্ল্যাঙ্ক প্লেস থেকে আমরা ওয়াচ টাওয়ার থেকে অবজার্ভ করতে পারবো, জীবজন্তুগুলো আমরা দেখতে পারবো। ওই দেখুন ফুটপ্রিন্টগুলো দেখা যাচ্ছে, হরিণগুলো পাসিং হয়েছে, দেখেছেন হরিণের পাগমার্কগুলো, কিংবা বাঘের পাগ। কখনো কখনো এই চ্যানেলগুলো ক্রস করে। বাঘ তো এরকমভাবে আসে না, টুপ করে জঙ্গলটা ক্রস করলো, জঙ্গলের মধ্যে দিয়ে এসে কিন্তু জল খাবে। বাঘ ব্ল্যাঙ্ক প্লেস দিয়ে কখনই আসে না, নিজের বডিটাকে একটা গাছের আড়ালে লুকিয়ে রাখতে হয় তারা। আর ওইটা কিন্তু জীবজন্তু জল খেয়ে, ওইটা কিন্তু শেড প্লেস, ওইটা ছায়াতে ওটা রেস্ট নিয়ে নেয়। আজকে দেখতে পাচ্ছি না, প্রায় সময় কিন্তু আমরা হরিণটা এখানে বেশি অংশ দেখি। কখনো কখনো বাঘ দেখার ভাগ্যটা এখানেও মিলে যায়। জোয়ারের জলটা উঠছে না, এমন লেভেলে করার আছে হাই প্লেসটা, ওটা ওভারফ্লো হচ্ছে না। ওটা জোয়ারের জলটা কিন্তু ওখানে টপকাবে না, এটা বৃষ্টির জলটা স্টোর করা আছে যে কোনো জীবজন্তু জল খেতে আসার জন্য। তবে অন্যান্য জঙ্গলে কি হয়, সলভিট দেওয়া হয়, এখানে সলভিটে প্রশ্নই উঠছে না। এটা শরীরে মিষ্টি জলটা দরকার আছে, তাই এখানে প্রত্যেকটা ওয়াচ টাওয়ার, শুধু এটা নয়, প্রত্যেকটা ওয়াচ টাওয়ার সামনে একটা করে মিষ্টি জলের পুকুর বানানো হয়েছে, যেটাকে রেন ওয়াটারটা হারভেস্টিং করা আছে যে কোনো জীবজন্তু জল খেতে আসার জন্য। এখানে যেমন আমি সজনেখালি ম্যাপটা একটু দেখাতে ভুলে গেছি, যদিও আমরা এই পয়েন্টে গিয়েছিলাম কিন্তু সজনেখালি, আর এখানটা সেকেন্ড পয়েন্টে এসেছি এটা সুদর্ণখালি। এখানে আঙুলটা এত পরিমাণে ইউজ করেছে যে কালারটাই চটে গেছে। এই স্পটটা আমরা দেখাতে, বাংলাদেশ অর্ধেকটা ইন্ডিয়া, 50% ইন্ডিয়া, 50% বাংলাদেশ। সাউথ সাইডে আজকে যেদিকে যাবো লাস্ট পোর্শন কিন্তু এইখানটা দোবাঙ্কি, এখানে কিন্তু বে অফ বেঙ্গলের দিকে। এখান থেকে 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরত্ব থাকবে কিন্তু বে অফ বেঙ্গলটা দূরত্ব। এটা মাতলা নদী, কিন্তু গুগলে দেখবেন সব বিদ্যাধরী লেখা আছে, কিন্তু বিদ্যাধরী এখানে কোথাও নেই। বিদ্যা রিভার, এইটা মাতলা, এইটা হেরোভাঙা, এইটা বিদ্যা, এইটা গম দিদি আমরা স্টার্ট করেছি, আমরা সুদর্ণখালি ঢুকে গেছি। আমরা যখন দেখার পরে কিন্তু 5 রিভার জংশন ক্রস করবো অন্য নদী দিয়ে, যেটাকে গমদি দিয়ে আমরা কিন্তু ব্যাক করবো। এইটা মাতলা, এইটা হেরোভাঙা, বিদ্যা, গমদি, গাজীখালি, এইটা 5 রিভার লাস্ট এইখানটা দোবাঙ্কি। যদিও এখানে লেখাটা তুলে দিয়েছে পানি, ওইটা এই সময়টা না, ওটা নভেম্বরতে দেওয়া হয় পারমিশন, কারণ ওটা বড় নদী দিয়ে যেতে হয়। আর একটা স্পট আছে
নেতি ধোপানি, ওটা কোর। এরকমই এরা আছে যে উপর থেকে জঙ্গল দেখবে আর কিছু নেই। হ্যাঁ ওই রকম এরকমই টাওয়ার সব জায়গায়, তবে এটা একটা আরেকটু কোর এরিয়া, সেঞ্চুরি এরিয়ার বর্ডার। এখানে নেতি ধোপানি যেটা ঐতিহাসিক স্পট আছে, দেখাচ্ছি গোসাপের মতো, যেটাকে মনিটর লিজার্ডও কিন্তু বলা হয়। আর সেকেন্ড স্পট আমাদের ঘোরা হয়ে গেল, এরপরে কোথায় নিয়ে যাই চলুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, একটা একটা করে প্রতিটা জায়গা আপনাদের সঙ্গে। এটা এসি লঞ্চ ছিল, যেটা ফরেস্টের আইএফএস অফিসারে ব্যবহার করতেন, এসি লঞ্চ। এটা ক্যাটামেরিন বলা হয়। তো 2007-08-এর দিকে এটাকে শিফটিং হয়ে গেছে, 2007-08-এর দিকে এটা শিফটিং হয়ে গেছে ক্যাটামেরিন, এসি লঞ্চ ছিল। এখন ওটা আগে ছিল হাউস কামবোর্ড ছিল। যারা ফরেস্ট ডিপার্টমেন্ট ওটা স্টাফ কোয়ার্টার যখন হয়নি, তখন ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফরা থাকতো এবং আমরাও থাকতাম ওখানটা। হাউস কামবোর্ড ছিল, পরে স্টাফ কোয়ার্টার হয়ে গিয়ে এখন আর কেউ থাকে না, ওটা হাউস কামবোর্ড নষ্ট হয়ে গেছে। আর ওটা 2007-08-এর দিকে ওটা শিফটিং হয়ে গেছে ডিপার্টমেন্টের, এসি লঞ্চ ছিল, ক্যাটামেরিন বলা হয়। আমার নাম অজিত মণ্ডল, আপনাদের সাথে থাকছি। প্রথমে যে স্পটটা আমরা দেখলাম ওটা কিন্তু সজনেখালি, যেটাকে সজনেখালি আমাদের মেন অফিস সজনেখালি, ওটা এন্ট্রি পয়েন্ট। ওখানে কচ্ছপের পুকুর ছিল, কুমিরের পুকুর ছিল। ওটা কুমিরটা দেখার পরে কিন্তু আমরা লাস্ট যেটা সেকেন্ড স্পটে কিন্তু সুদর্ণখালি কিন্তু এখন একটা ছোট চ্যানেল আছে বনবিবি ভারানি, এটা সুদর্ণখালি, ওটা বনবিবি ভারানি। একটু সবচেয়ে ছোট চ্যানেল কিন্তু এইটাই বনবিবি ভারানি। এটা বাইপাস রুট, এটা কানেক্টিভ রুট, এটা বনবিবি ভারানি। সবচেয়ে ছোট চ্যানেল কিন্তু এইটাই বনবিবি ভারানি, যার এটা পিলখালি জঙ্গল। এটা কিন্তু সুদর্ণখালি এত সময় ছিলাম, এটা কিন্তু বনবিবি ভারানি। এইটা সবচেয়ে কিন্তু ছোট চ্যানেল এই বনবিবি ভারানি। এবার এটা কিন্তু সবচেয়ে ডেঞ্জ এরিয়া, কখনো কখনো কিন্তু বাঘটা এপার ওপার ক্রসিং করে বা সাঁতরে যায়। আমরা বেশিরভাগ বাঘগুলো এখানেই দেখি, বিশেষ করে এবারে পীরখালি জঙ্গলে বাঘ দেখার রেকর্ডটা সবচেয়ে বেশি। এই রিসেন্টলি যেমন সোমবারে আমাদের বাঘ দেখা হয়েছে। তবে এই জঙ্গলটা আমরা বনবিবি ভারানিটা ক্রস করে আমরা সামনের যে আইল্যান্ডটা ওটা সুন্দরখালি, ওইখানে কিন্তু বাঘটা দেখা হয়েছে। এটা আমরা কিন্তু কখনো হালকা করে ভাবি সাইডে ওই যে হেতাল গাছগুলো দেখুন, ওর পাতার কালারটা অরেঞ্জ কালার, বাঘের বডি কালার কিন্তু অরেঞ্জ কালার, এমনভাবে ক্যামোফ্লেজ করছে, ওর মধ্যে বাঘটা থাকলে কিন্তু আমরা স্পট করতেই পারবো। সুন্দরবনে আসার পরে আমরা খাবার খাবো নাকি জঙ্গলের মধ্যে বাঘ দেখবো, কোনটা যে দেখবো আমরা কিন্তু কিছু বুঝে উঠতে পারছি না। দেখুন আবারও কিন্তু দিয়ে গেছে আমাদেরকে একটা পকোড়া, জানি না এটা কি পেঁয়াজ পকোড়া নাকি ভেজ পকোড়া। এটা কি পেঁয়াজ পকোড়া, দেখুন একজন গেস্ট বলছে এটা নাকি বলে পেঁয়াজ পকোড়া। আমি কিন্তু লঞ্চের একেবারে কিন্তু সামনে বসে রয়েছি, আপনারা তো হয়তো ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। আর আমরা এখন যাচ্ছি সুন্দরবনের একেবারে কোর এরিয়ার মধ্যে দিয়ে। এখানে কিন্তু সবথেকে বেশি বাঘ দেখার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর চলুন আমি যদি দেখতে পাই তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। সেটা সম্ভাবনা রয়েছে দেখার, যেহেতু ছোটো খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেটাও আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করার কিন্তু চেষ্টা করছি। যদি কিছু দেখতে পাই নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব। প্রত্যেকেই দেখুন জঙ্গলের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে যে যদি কিছু দেখতে পাই বলে। আমি কিন্তু লঞ্চের কিন্তু ড্রাইভার নই, তবে কিছুক্ষণের জন্য হওয়ার চেষ্টা করছি এবং এতগুলো প্যাসেঞ্জার আমার হাতেই কিন্তু এখন তাদের জীবন কিন্তু রয়েছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। লঞ্চের একেবারে সামনে বসে রয়েছি শুধুমাত্র আপনাদেরকে বাঘ দেখাবো বলে। আমি তো নিজেও দেখতে পাচ্ছি না, আপনাদেরকেও দেখাতে পাচ্ছি না, তবে আপনারা ওয়েট করুন, ওয়েট অ্যান্ড ওয়াচ। বুঝতে পারছেন আপনাদের যে দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন সুন্দরবনে এসে এই সমস্ত জিনিসগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখুন বনশুয়োরের মতো মনে হচ্ছে, এখনও কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না বাঘ না, তবে কিন্তু বাঘের মতোই কিন্তু কোনো জিনিস। দেখুন আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করছি এবং দুটো রয়েছে কিন্তু একসঙ্গে কিন্তু দুটো রয়েছে। দেখুন আমাদের লঞ্চটিকে ওদিকে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে আমাদের চালক। দেখা যাক আপনাদেরকে আরও কাছে থেকে দেখাতে পারি কিনা, চেষ্টা করছি আপনাদেরকে আরেকটু কাছে থেকে ভালো করে দেখানোর। দেখুন ঢুকে গেল জঙ্গলের মধ্যে গিয়ে, এটাই হচ্ছে কোর এরিয়া। আমরা লাস্ট স্পট এটা দোবাঙ্কি, মানে দুটো চ্যানেলে মিড পয়েন্ট, একটা চ্যানেল লোকাল নেমে বলা হয় বাঁক, দুটো চ্যানেলে মিড পয়েন্টে দোবাঙ্কি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, একটা ক্যানোপি ব্রিজ টাইপের করা রয়েছে, নট ব্রিজ, জাস্ট লাইক এ টাইপ অফ ব্রিজ, ক্যানোপি ওয়াক 496 মিটার লিডিং ক্যানোপি ওয়াক, আধা কিলোমিটার হাফ কিলোমিটার। এখন অন এ রুট, যে রুটে নামবো ঠিক সেই রুটে আবার ব্যাক করবো। ডিসেম্বর জানুয়ারি এত বেশি গেস্ট আছে, যেটা একটা ইন পয়েন্ট ছিল, একটা এক্সিট পয়েন্ট। আমরা যেটা দিয়ে নামছি এটা এক্সিট পয়েন্ট দিয়ে নামছি, যে রুট দিয়ে নামবো আবার সেই রুটে কিন্তু ব্যাক করবো। এটাই তো বাঙ্কি। গাইড সাইড চলে আসছেন। ওয়েলকাম দোবাকি ক্যাম্প। প্রবেশ করে গেলাম আমরা দোবাকি ক্যাম্পের মধ্যে। আর এর মধ্যে এখন আমরা কি কি দেখতে পাবো এটা গাইড সাহেব আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন। এখানে যেমন ওয়াচ টাওয়ার আছে,
একটা ক্যানোপি ওয়াক আছে, ওয়াস্টার সামনে মিষ্টি জলের পুকুর আছে, যে কোনো জীবজন্তু জল খেতে আসার জন্য, কারণ এখানে তো ন্যাচারাল ওয়াইল্ড লাইফ, কখনো জল খেতে আসে তখনই দেখার সম্ভাবনাটা বেশি থাকে। আর একটা ক্যানোপি ব্রিজ টাইপের করা আছে, নট ব্রিজ টাইপ অফ ব্রিজ। আচ্ছা, 496 মিটার লিডিং ক্যানোপি ওয়াক, অ্যাপ্রক্স হাফ কিলোমিটার। এখন কিন্তু ওয়ান ওয়ে রুট, যে রুটে আমরা নামলাম সেই রুটে কিন্তু আমরা ব্যাক করবো। ডিসেম্বর জানুয়ারি এত বেশি গেস্ট আছে যে একটা ইন পয়েন্ট একটা এক্সিট পয়েন্ট, আমরা কিন্তু একটা এক্সিট পয়েন্টে নেমেছি, আবার ওয়ান ওয়ে রুট যে রুটে নেমেছি সেই রুটে কিন্তু আবার ব্যাক করবো। এইটাই তো বাকির বৈশিষ্ট্য। আরও 350 অ্যাড হয়েছে, টোটাল 496 মিটার লিডিং ক্যানোপি ওয়াক এখন কিন্তু। আর এইখান থেকে স্টার্ট হচ্ছে ক্যানোপি ওয়াক। চলুন সামনে যেতে থাকবো, যদি কিছু দেখতে পাই সেটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। এইটা ক্যানোপি ব্রিজ টাইপের, এইটা কিন্তু ক্যানোপি ওয়াক। ক্যানোপি ওয়াক, ডান সাইডটা কিন্তু এটা ওয়াচ টাওয়ার। আচ্ছা, ক্যানোপি ওয়াচ টাওয়ার, ওই যে দেখুন ওটাও দেখা যাচ্ছে, ওয়াচ টাওয়ার। ওইখানে উঠবো, ওইখানে উঠে দেখবো। ওইখানে নিশ্চয়ই মিষ্টি জলের জন্য কিছু জায়গা বানানো রয়েছে, বোধহয় বানানো রয়েছে, জানি না আছে কিনা। জীবজন্তু জল খেতে আসার জন্য আচ্ছা, বানানো রয়েছে। তো চলুন ওটা আপনার সঙ্গে শেয়ার করছি। জানি না, অনেক সময় হতে পারে ওখানে কিছু জীবজন্তু হয়তো দেখলেও দেখতে পারি। সবটাই ভাগ্যের ব্যাপার, বুঝলেন। সুন্দরবন আসলে মানে যে আপনারা যে বাঘ দেখতে পাবেন এটা কিন্তু কখনোই ভেবে নেবেন না, গ্যারেন্টি দিয়ে একবারই বলা যাবে না। আর আপনারা মনে করছেন যে না সুন্দরবনে এসেছেন মানে আপনারা কিন্তু বাঘ দেখতে পাবেন, এটা কখনোই মনে করবেন না, সমস্তটা ভাগ্যের ব্যাপার। এই যে তলাটা দিয়ে দেখতে পাচ্ছেন, এই তলাটা দিয়ে এপার থেকে ওই পার অনেক সময় অনেক জীবজন্তু আসা যাওয়া করতে পারে, যার জন্য এটা কিন্তু বানানো রয়েছে যাতে তলা দিয়ে কোনো জীবজন্তু যাওয়া আসা করবে সেটা যাতে আমরা যাতে ইজিলি যাতে দেখতে পাই থাকেন। আর আমাকে দেখুন বাধ্য এখন কিন্তু ছাতার তলায় কিন্তু ঢুকতে হয়েছে। তো এই ছাতার মধ্যে ঢুকে নিয়ে যাতে রোদ্দুর আর কিন্তু সহ্য করা যাচ্ছে না, যার জন্য কিন্তু ছাতার সাহারা নিতে হয়েছে। আর যাওয়ার পথে দেখুন এরকম বেশ কিছু জায়গাতে কিন্তু বসার মতন কিন্তু জায়গাও কিন্তু রয়েছে, যেটা আপনাদের দেখাচ্ছি। যদি আপনাদের হাঁটতে গিয়ে লঞ্চে যতজন ছিলেন প্রত্যেকেই কিন্তু অলরেডি রিটার্ন হয়ে গেল, আমি শুধু একমাত্র আপনাদের জন্য আসলাম এই অবধি দেখানোর জন্য। কিন্তু আছে গাজী সাহেব, এটা সেলিব্রেশন টাইম 16 জানুয়ারি মানে পৌষ সংক্রান্তি পরের দিন। তো একে পূজা দিয়ে বনবিবিকে পূজা দিয়ে আশীর্বাদ নিয়ে জঙ্গলে যায় যাতে বাঘের সঙ্গে না দেখা হয়। আর আমরা চাইছি তার বিপরীতটা যাতে বাঘের সঙ্গে একটু সাক্ষাৎ মেলে। জঙ্গলের দেবতাকে বনবিবি শাহ জঙ্গলি বলি ভাই বোন, বাঘকে বলা হয় দক্ষিণ রায়। আলাদা বাঘের দেবতা হচ্ছে গাজী সাহেব, যেটাকে পীর বাবা গাজীর মেলা হয় ঘুটিয়ারিতে 17 শ্রাবণ থেকে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ 2 সপ্তাহের মতো মেলা হয়। তবে এখানে লোকাল কালচার, এখানে 16 জানুয়ারি পৌষ সংক্রান্তি পরের দিনে এখানে কিন্তু শ্রদ্ধা ভরে একে পূজা দিয়ে। তো দোবান কি আমাদের ঘোরা হয়ে গেল, দেখুন থ্যাংক ইউ ভিজিট এগেন। আর লঞ্চ আমাদের জন্য কিন্তু ওয়েট করছে। তো চলুন আগে প্রথমত লঞ্চে গিয়ে আগে উঠে যাই। জংশন 5খানা নদীর জয়েন্ট আছে। আমাদের বাম সাইডটা সামনের দিকটা কিন্তু প্রপার বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। মাতলা বে অফ বেঙ্গলে আমরা সি ফেসটা দেখতে পাচ্ছি। প্রপার বে অফ বেঙ্গলটা 40 থেকে 50 কিলোমিটার গেলে কিন্তু প্রপার বে অফ বেঙ্গলটা, ওইটা মাতলা। আমাদের ডান সাইডে ওটা কিন্তু হেরো ভাঙা, এইটা বিদ্যা আমরা গমদি দিয়ে ব্যাক করবো। আর ডান সাইডে আমরা জঙ্গলের মধ্যে যে বড় নদীটা দিয়ে এসছিলাম ওইটা গাজীখালী রিভার। এইটাই 5 রিভার জংশন বা পঞ্চ নদীর সঙ্গমস্থল, পঞ্চ নদীর সঙ্গমস্থল। আর এইটা পীরখালী জঙ্গল আর ওইটা গ্রাম। এই নদীটার সাঁতরে কিন্তু গ্রামে বাঘ ঢুকে যাচ্ছে অ্যাভেলেবল। এটা 4 থেকে 4.5 কিলোমিটার নদীটা আছে ডিস্টেন্সটা, এটা অ্যাভেলেবল কিন্তু নদীটার সাঁতরে এই গ্রামে বাঘ ঢুকছে। এখানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারগুলো প্রচণ্ড কিন্তু সাঁতারু ফাস্ট এবং স্পট সুইমার এবং অ্যাগ্রেসিভ এবং মানুষকে গো। সব বাঘ মানুষকে গো হয় না, কিছু কিছু বাঘ ম্যানিয়েটার হয়ে যায়, মানুষকে গো হয়ে যায়। এখানে অনেক সময় নদীটা এমন উত্তাল হয়ে যায়, অনেক সময় বোট আমাদের এখানটা খুব পর্যদস্ত হয়ে যায়, মানে অত্যন্ত পরিমাণে ঢেউ হয় এখানটা। লঞ্চে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। আর লাঞ্চে আজকে কী কী দিয়েছে দেখুন আপনাদের একবার দেখাচ্ছি। প্রথমে দিয়েছে হচ্ছে ডাল এবং ভাত, যেটা রেগুলারই হয়, সঙ্গে হচ্ছে ঝুরু আলু ভাজা, ঠিক আছে, আর হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। এখন অবধি তো এটা এসছে, এরপরে দিয়ে গেল এরকম চিংড়ি মাছের মালাইকারি। দেখুন চিংড়ি দিয়ে কিন্তু খেয়ে এখনো শেষ করে উঠতেই পারলাম না, এর মধ্যে কিন্তু একটা করে কিন্তু এরকম ইলিশের পাতুরি দিয়ে গেল, ঠিক আছে, এত কাটি ভরা রয়েছে বলে কিন্তু এতটা কিন্তু বড় মনে হচ্ছে, আদৌ কিন্তু এতটা বড় না। সাইজ যদি বলেন স্ট্যান্ডার্ড আছে এতটুকু বলতে পারি। ইলিশটা ঠিক এইরকম সাইজ ঠিকঠাকই আছে। আর সবার শেষ পাতে দিয়ে গেছে এরকম পাঁপড় আর হচ্ছে আমের চাটনি। ইতিমধ্যে হাত ধুয়ে শুকালেও না, আপনাদেরকে যে দেখাচ্ছি দেখুন, আবার দেখি আম নিয়ে হাজির। এই দেখুন আম, ন্যাংরা আম কিন্তু রীতিমতো, ঠিক আছে। এটা আসতে গেলে হয়তো আপনারা পাবেন, আমের পরিবর্তে হয়তো অন্য কোনো ফলও পেতে পারেন, বাট পাবেন খাওয়ার পরে কোনো একটা ফল। দ্বিতীয় দিনের আজকে আমাদের ট্যুর কিন্তু কমপ্লিট হয়ে গেল। সবাই কিন্তু লঞ্চ থেকে নেমে, লঞ্চ আমাদের এসে সেই আবার ফেরিঘাটে এসে দাঁড়িয়েছে। আর আমাদের এসে সমস্ত টুরিস্টরা নেমে গেছে। এই যে সেই পাখিরালয় আমাদের হোটেলের জায়গা। সন্ধ্যেবেলা লঞ্চ থেকে আসার পরে, আজকে তো আমার সুন্দরবনের দ্বিতীয় দিন, আসার পরে দেখুন আমাকে সঙ্গে সঙ্গে দেখুন কি দিয়েছে আজকে সন্ধ্যেবেলা টিফিন। জ্যান্ত কাঁকড়া, আপনারা যদি এসে মনে করেন
যে পাখিরালয়ের কাছে এসে খাবেন, তবে আপনাদেরকে চলে আসতে হবে এই দাদার বাড়িতে। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের হোটেলের প্যাকেজের মধ্যে কিন্তু থাকে না, আপনাদেরকে আলাদা করে কিন্তু কিনতে হবে। তো এই দাদার নাম প্রথমত একবার জেনে নিই। স্বপন জোয়ারদার। আচ্ছা, 8123891041 যেদিন এসে থাকবেন, আপনারা যেই প্যাকেজে আসুন না কেন, কাঁকড়া কিন্তু দেওয়া হচ্ছে না এই সময়টাতে, এই ইলিশ উৎসবে। তো আপনাদের যদি আলাদা করে কিনে খেতে হয়, তবে আপনারা কিন্তু এই দাদার বাড়িতে চলে আসবেন। ফোন নম্বর আমি দিয়ে দিলাম। আর এই দাদার পাখিরালয়ের যে ব্রিজটা রয়েছে, ব্রিজের একবারে জাস্ট পাশেই আপনি দাদাকে ফোন করবেন, উনি কিন্তু আপনাকে কিন্তু ব্যবস্থা করে দেবেন। আর দেখুন, এই হচ্ছে কাঁকড়া। আচ্ছা, একবার দামগুলো একবার জেনে নিই দাদা, একবার দামটা একটু খালি বলে দিন যে কত টাকা করে কিলো। 100 গ্রাম কাঁকড়া 500 নিচে কোনো, আচ্ছা, মানে 500 টাকা কিলো হিসাবে, তার মানে আচ্ছা আপনি দিবেন মনে করছেন। ঠিক আছে। আচ্ছা, এই যে বড় কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন, এই যে ধরুন এই যে বড়টা, এটা কিন্তু যথেষ্টই বড়, এটা কিন্তু 100 গ্রামের উপরে কিন্তু ওজন রয়েছে। ঠিক আছে, এই ধরনের কাঁকড়াগুলো কিন্তু এরকম কিন্তু দাম। কাঁকড়া কোথায় নিলাম সেটা তো আপনার সঙ্গে শেয়ার করলাম। এবার কাঁকড়াটা কোথায় রান্না করে খাবেন তো সেটাও আপনাদের দেখিয়ে দিই। ওই যে সামনে রয়েছে আমার হোটেল, ঠিক আছে, আর হোটেলের ওইটা সামনে হচ্ছে হোটেলের দিক। আমি এই দিক থেকে ওই জায়গা থেকে কাঁকড়াটা কিনে নিয়ে আসলাম, আর এই দোকানে কিন্তু আমি কাঁকড়াটা এই বৌদির কাছে রান্না করিয়ে নিচ্ছি। ঠিক আছে, বৌদির একবার নামটা জেনে নিই। বৌদি, আপনার নামটা কি? পূর্ণিমা মণ্ডল। আচ্ছা, আপনার একটু মোবাইল নম্বরটা বলে দেন। 8972226184। আর এই দেখুন কাঁকড়া কিন্তু রান্না হচ্ছে। তো চাইলে আপনারাও কিন্তু আমার মতো এসে এখানে কিন্তু কাঁকড়া কিন্তু রান্না করিয়ে কিন্তু খেতে পারবেন। আর এটা রান্না করানোর জন্য প্রতি কেজিতে কত টাকা করে নেন? কেজিতে 150 টাকা। তো ঠিক আছে, আপনাদের লোভনীয়ভাবে করা হচ্ছে, এতটাই লোভনীয়ভাবে বানানো হচ্ছে, মনে হচ্ছে এই অবস্থাতেই কড়াই থেকে তুলে খাই, যদিও রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি। কাঁকড়াটা রান্না করিয়ে কিন্তু নিয়ে চলে এসেছি, করিয়েছি সেটা আপনাদের দেখিয়েছি, এবার খেয়ে দেখাবো। ঠিক আছে, আর আপনারা আসলে অতি অবশ্যই কিন্তু সুন্দরবনে কাঁকড়া কিন্তু ট্রাই করবেন, এটা কিন্তু যথেষ্ট টেস্টি। আর দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলা ঝুমুর নাচের ব্যবস্থা করা হয়েছিল। রাতের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, আর সঙ্গে রয়েছে চিলি চিকেন, এই জায়গাতে মেনলি রয়েছে। ঠিক আছে, কিন্তু চাটনিও কিন্তু রয়েছে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনে আজকে আমার তৃতীয় দিনের সকাল। সুন্দরবন থেকে 3 দিনের যে ট্যুর প্যাকেজে এসেছিলাম, 2 নাইট এবং 3 ডেজের, তো সেইখানে আজকে আমার কিন্তু শেষ দিন। আজকে আমি কিন্তু হোটেল ছেড়ে দিলাম। এই দেখুন আমার হোটেল কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, এই পাখিরালয়। আজকে আমরা ছেড়ে বেরোচ্ছি। ইলিশ উৎসব 2 দিন ধরে খুব এনজয় করলাম, আশা করি আজকের দিনটাও এনজয় করব, আর সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে কোথায় কোথায় যাচ্ছি, কি খাওয়া দাওয়া হচ্ছে, সবটাই থাকবে এই ভিডিওতে। আজকে তৃতীয় দিনের সকালে ব্রেকফাস্টে রয়েছে দেখুন ফিশ কচুরি। ঠিক আছে, সঙ্গে এটা কি আলুর দম, আলুর সবজি, আর সঙ্গে একটি করে রয়েছে কিন্তু ডিম সেদ্ধ। সুন্দরবনের তৃতীয় দিনের আজকে আমাদের প্রথম স্পট। নেমে যাবো? হ্যাঁ চলো। সম্ভবত আজকে বোধহয় এই একটি স্পট দেখানো হয়। একটা অসাধারণ জিনিস, এটা কি পাখি আপনাদের মধ্যে যারা যারা জানেন নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। মন্দির ঘোরা হয়ে গেল, এখন যাচ্ছি আমি লঞ্চে। দেখতেই পাচ্ছেন তৃতীয় দিনের আজকে সকালবেলা ব্রেকফাস্টের পরে বানিয়ে নিয়েছে এরকম গরম গরম চিংড়ির পকোড়া, ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পেঁপের চাটনি, স্যালাড আছে, আর পাঁপড় আছে, সঙ্গে আমাদের ভালোবাসা। এরপর ইলিশ বিরিয়ানি এবং চিকেন কষা দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ সেরে সুন্দরবন ট্যুরের আজকের আমাদের খাওয়া পর্ব এখানে কিন্তু সমাপ্ত হয়েছিল। তবে ইলিশ বিরিয়ানি যেহেতু আমি এর আগে কোনো সময় খাইনি, যার ফলে আমার কাছে কিন্তু এতটাও কিন্তু ভালো লাগে, হয়তো আপনাদের কাছে ভালো লাগলেও লাগতে পারে। আর এরপরে আমাদের লঞ্চ সোনাখালী ঘাটে পৌঁছিয়ে সেইখান থেকে আবারও ট্যুর এজেন্সির গাড়িতে মানে অটোতে করে আবার আমাদেরকে পৌঁছিয়ে দেওয়া হলো ক্যানিং স্টেশন অবধি। আর এইভাবেই আমার কমপ্লিট হলো সুন্দরবনের 2 রাত এবং 3 দিনের ট্যুর প্যাকেজ।